নমস্কার। আমরা অশোক মিত্র সাহেবের লেখা আপিলা চাপিলা থেকে পড়াশোনা করছি। আপিলা চাপিলার 7 নম্বর পর্বটির কিছুটা অংশ আজকে পড়ার চেষ্টা করব। অস্ট্রিয়া থেকে হিটলার দ্বারা যে রাষ্ট্রপ্রধান বিতাড়িত হয়েছিলেন 1937 সালে, সুরঞ্জনের সঙ্গে তার মুখাবয়বের অনেকটা মিল। অনেক সময় সুরঞ্জনকে তাই চিঠি পাঠাতাম সুজনিক প্রযত্নে সুস। বরাবরই হুল্লোড় হুজ্জতি সুরঞ্জনের দ্বিতীয় প্রকৃতি। অন্যপক্ষে অরুণ কুমার সরকার নম্র, মৃদুভাষী, সপ্রতিভ, সম্মত নাসিকা, উজ্জ্বল চোখ, চশমার আড়ালে তার স্তিমিত না হয়ে আরো অনেক উজ্জ্বল প্রশস্ত কপাল। মুড়িমুড়কির মতো সে সময় ওর কবিতা লেখা চলছে, যে কোনো ছুতে বা ছুতহীনতায়। গৌর তখন পুরোপুরি বেকার, বড়জোর একটা দুটো টিউশনই করত, চরম আর্থিক দুরবস্থা। তবে তেমন ভাঙত না আমাদের কাছে। শয়নং হট্ট মন্দিরে আর ভোজনং অনেকদিনই অনিশ্চিত। চশমার বাঁ চোখের কাঁচটি আড়াআড়ি ফাটা, সেই ফাটা চশমা নিয়ে গৌর ঘুরে বেড়ায়, পাল্টাবার পয়সা নেই। বিকেল 3:30-4টে নাগাদ প্রায় সময় বেঁধে গৌর আমার YMCর ঘরে ঢুকত। বলা চলে বিকেলের আড্ডার ওই বৌনি করত। একে একে অন্যরা আসতেন। বেশিরভাগ দিনই নিতাইকে মুরব্বি পাকড়ে লাগোয়া রেস্তোরাঁ থেকে চা এবং হালকা খাবার আনাতাম। আমাদের ভাগটা গৌরের দিকেই ঠেলে দিতাম। তারপর কফি হাউস, হয়তো নরেন্দ্রনাথ চক্রবর্তী, হয়তো বীরেন্দ্র চট্টোপাধ্যায়, কিংবা আতোয়ার রহমান, অথবা নরেশ গুহ বা মুরারি সাহা বা ত্রিদীপ ঘোষ, সবাই একসঙ্গে এক টেবিলে। মাঝে মাঝে আর একজন যোগ দিতেন, দেশশরণ দাশগুপ্ত। 60-এর দশকের পর তার সঙ্গে আর দেখা হয়নি। দেশশরণ দাশগুপ্ত নামটা আমিও আজকে প্রথম শুনলাম। 8:30 নাগাদ, 8:30 নাগাদ, 8:30 বা 8:30 নাগাদ উঠে পড়ে বঙ্কিম চ্যাটার্জি স্ট্রিট, কলেজ স্ট্রিটের মোড়ে হল্লা করে পৌঁছে যাওয়া। আমাদের ঘিরেই তো পৃথিবী প্রদক্ষিণ করছে। প্রতিদিন নতুন কারোর সঙ্গে আলাপ, নতুন কারো কাছ থেকে টাটকা লেখা কবিতা শোনা, কোন নতুন পত্রিকার গুজবে কান পাতা, নয়তো রাজনীতি নিয়ে সর্বশেষ বুলেটিন। কমিউনিস্ট পার্টি ইতিমধ্যে বেআইনি ঘোষিত। নেতারা অনেকেই আত্মগোপন করেছেন, তবে তখনও কলেজ স্কোয়ার পাড়া জুড়ে বিপ্লবের মহড়া কি কারণে যেন শুরু হয়ে যায়নি। তার জন্য আরো কয়েক মাস 6 প্রতীক্ষা। কিন্তু ছাত্রছাত্রী মহলে কমিউনিস্ট পার্টির প্রভাব উঠতি, অন্য সকলের পড়তি। একদিন আশুতোষ বিল্ডিং এর 3তলার করিডোরে ঘোরাফেরা করছি। একজন এসে উত্তেজিত খবর দিল, সোসাইটি না কোন সিনেমা ঘরে একটি সোভিয়েত বিরোধী ছবি দেখানোর চেষ্টা চলছে, সেই ষড়যন্ত্র ব্যর্থ করতে হবে। অবিলম্বে ছাত্রছাত্রীদের মিছিলে জড়ো করে মাইল খানেক পথ হেঁটে সেই সিনেমা ঘরে চড়াও হওয়া। সিনেমার ম্যানেজার মশাই ভয়ে জবুথবু। আমাদের আদেশ অবশ্যই তিনি শিরোধার্য করবেন। কলকাতায় ভর্তি হতে পারবো কি পারবো না তা তখনও জানি না। অনিশ্চয়তার দ্বিধা থরে থরে চুড়ে, একে ধরছি তাকে ধরছি, কর্তৃপক্ষজনের মন যদি ভেজাতে পারি। অপেক্ষমান এরকম মাস দেড়েক সময় অর্থনীতির 6ষ্ঠ বর্ষের ক্লাসে যাওয়া শুরু করেছিলাম। 125-30 জনের ভিড় এই ক্লাসে।
কে আমাকে আলাদা করে শনাক্ত করবেন? শনাক্ত করে অনধিকার প্রবেশের অপরাধে বহিষ্কার করবেন? ওই সময় মনে পড়ে তাপস মজুমদার, অশোক সেনের মতো কয়েকজনের সঙ্গে আলাপ হয়েছিল। দুজনেই তখন শানিত যুবক। অশোক সেন প্রতিভার যুক্তিতে অন্য সবাইকে ছাপিয়ে, অন্যদিকে তাপস মিচকে বুদ্ধিতে। পরবর্তী জীবনে প্রাজ্ঞ অধ্যাপকের ভূমিকার আড়ালে তাপসের সেই মিচকেপনা যেন আড়াল পড়ে গেছে। তবে 12 মাস সম্পাদক অশোক সেন শানিতই আছেন। তার কন্যা রুস্তি আমার কাছে অন্তত উজ্জ্বলতার ঈশ্বরী। কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়া বন্ধুদের মন খারাপ হবে, কিন্তু কবুল করতে বাধ্য হচ্ছি, যাদের বক্তৃতা তখন কয়েক সপ্তাহ ধরে শুনেছি, একমাত্র অধ্যাপক বিনয় কুমার সরকারের কথা বাদ দিলে তারা সবাই সমান পর্যাপ্ত পরিমাণে বিস্মরণীয়। ঢাকায় যাদের কাছে পড়েছি, বুক চিতিয়েই বলবো, এরা কেউই তাদের সমগোত্রীয় নন। সবকিছুই যেমন ঢেলে ঢালা, ভিড় ভাড়াক্কা পরিবেশ, অধ্যাপকদের যথেষ্ট দেরি করে ক্লাসে ঢোকা, আরো 10 মিনিট 12 মিনিট নাম ডাকতেই দেয়, লেকচারগুলি না শুনলে মহাভারত অশুদ্ধ হয় না। মস্ত ব্যতিক্রম অবশ্যই বিনয় সরকার মশাই। পাগলাটে, একটু আজব জাদু মাখানো পাগলামি। ঘন্টা পড়বার সঙ্গে সঙ্গে আসতেন, নাম ডাকা নিয়ে ভ্রুক্ষেপ ছিল না। 50 মিনিটের প্রতিটি মুহূর্ত তিনি আমাদের জ্ঞানের কৌতুকের প্রবাহে ভাসিয়ে নিয়ে যেতেন। ওর অধ্যাপনার বিষয় ইংল্যান্ড ও ভারতবর্ষের আর্থিক ইতিহাস। তা তো উপলক্ষ মাত্র। প্রতিদিন মৌলিক খেয়ালে তিনি নিজে মারতেন, আমাদের মাতাতেন। কথায় ধার, চোখে বিদ্যুৎ, মাঝে মাঝে চেয়ার ছেড়ে কপট ক্রোধে আস্তিন গুটিয়ে ছাত্রদের দিকে তাঁর ধাবমান হওয়া। তিনি যা পড়াতেন তা থেকে পরীক্ষার প্রশ্নপত্রের জবাব দিতে কতটা সুরাহ হতো আমার পক্ষে বলা সম্ভব নয়, কিন্তু কল্পনায় অনেকগুলি দিক তিনি কেমন সহজ করে খুলে দিতেন। অন্তত দুটি বিষয় বা তত্ত্ব যা তিনি উল্লেখ করেছিলেন, উদ্ভট এবং অনুদ্ভট যাই হোক, এখনো মনে গেঁথে আছে। এক, তার ঈষৎ পূর্ববঙ্গীয় উচ্চারণে চুরি বিদ্যা বড় বিদ্যা যদি না পড়ে ধরা। বিনয় সরকার বলে চুরি বিদ্যা বড় বিদ্যা যদিও পড়ে ধরা। আবার রিপিট করছি, চুরি বিদ্যা বড় বিদ্যা যদি না পড়ে ধরা। বিনয় সরকার বলে চুরি বিদ্যা বড় বিদ্যা যদিও পড়ে ধরা। কোট আনকোট। তার ব্যাখ্যা, ইংরেজরা সারা পৃথিবী থেকে অসাধু উপায়ে কাঁচা মাল চুরি করে প্রযুক্তি করে নিজেদের শিল্পোদ্যমে সফল হতে পেরেছিলেন। তাদের ভূমিকা তস্করের, তবু তাদের ভূমিকা সাফল্যের। সুতরাং চৌর্য ধরা পড়লেই বা কি? আকর্ষণীয় অন্য যা বলতেন বিনয় সরকার মশাই, তার প্রায় প্রতি পিরিয়ডে বলতেন ইংরেজি ভাষার উপর ভর করে, দ্য ব্যাটল অফ ইম্ফল ইজ সারপ্লাস ভ্যালু। আমরা ধান্দে জলবৎ তরল করে বুঝিয়ে দেন তিনি। সুভাষচন্দ্র বসু প্রেসিডেন্সি কলেজের অধ্যাপকদের কাছ থেকে পাঠ্য বিষয়গত শিক্ষার বাইরে অনেক কিছু পেয়েছিলেন। পেয়েছিলেন একটি প্রেরণা, আহরণ করেছিলেন একটি প্রতিজ্ঞার গর্ব। সেই প্রতিজ্ঞা প্রেরণার ফলেই সুভাষ আইসিএস হলেন, আইসিএস ছাড়লেন, কলকাতা কর্পোরেশনের প্রধান কর্মকর্তা হলেন, গ্রেপ্তার হয়ে মান্ডালয়ে, সেখান থেকে ফিরে কংগ্রেসের স্বেচ্ছাসেবক বাহিনীর সর্বাধিনায়ক, কলকাতার মেয়র হলেন, ইউরোপে গিয়ে স্বাধীনতার জন্য আন্দোলন অব্যাহত রাখলেন, ভারতীয় সংগ্রাম বইটি লিখলেন, হরিপুরায় জাতীয় কংগ্রেসের সভাপতি, গান্ধীজির বিরুদ্ধে লড়াই করে ত্রিপুরী কংগ্রেসে ফের রাষ্ট্রপতি নির্বাচিত হলেন। কিন্তু কিছু লোকের ষড়যন্ত্রে তাকে পদত্যাগ করতে হলো। ফরওয়ার্ড ব্লক করলেন, হলের মনুমেন্ট আন্দোলন হলো, বিদেশে নিষ্ক্রমণ,
তারপর আজাদ হিন্দ ফৌজ, এ সমস্ত কিছু এই প্রেসিডেন্সি কলেজের পঠন থেকে আহিত সারপ্লাস ভ্যালু। দ্য ব্যাটল অফ ইম্ফল ইজ সারপ্লাস ভ্যালু। আমরা যারা প্রেসিডেন্সি কলেজে পড়বার সুযোগ পাইনি তাদের কাছে উদ্বৃত্ত মূল্য। কবুল না করে উপায় কি? আমৃত্যু অধরাই থেকে যাবে। আমার দিন ফুরালো, ব্যাকুল বাদল সাজে না হলেও ফুরালো। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে জবাব পেয়ে গেলাম, অনিশ্চয়তার মধ্যে আছি, অতঃ কিম। হঠাৎ অধ্যাপক অমিয় দাশগুপ্তের কথা মনে পড়ে গেল। তিনি তো দুদিনে কটকের রাজহংস কলেজের কাজ ছেড়ে কাশী হিন্দু বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির প্রধান অধ্যাপক। কি আশ্চর্য, এক সপ্তাহ সময় লাগলো না, তিনি ওখানকার উপাচার্য অমরনাথ ঝার সঙ্গে কথা বললেন। আমি বাক্সবাটিয়া নিয়ে কাশীতে অমিয়বাবুর বাড়িতে হাজির। কোনো বছরই ক্ষতি হলো না আমার, অন্তত সেই মরশুমে। উদ্বাস্তু ছাত্রদের সম্পর্কে কলকাতা বিশ্ববিদ্যালয়ের তুলনায় কাশী হিন্দু বিশ্ববিদ্যালয় অনেক বেশি সহানুভূতি দেখিয়েছিল, অন্য নানা প্রশ্ন চিহ্ন সত্ত্বেও। মফস্বলের বাঙালি থেকে গেলাম, শুধু স্থান পরিবর্তন, ঢাকার বদলে কাশী। সনাতন হিন্দু ধর্মের যত অপগুণ তাই 40 দশকের উপান্তে কাশী হিন্দু বিশ্ববিদ্যালয়ে পুঞ্জীভূত। প্রাদেশিকতা বোধ, পরধর্ম, অসহিষ্ণুতা, কুপমণ্ডুকতা, কুটকাচালি কিছুরই অভাব ছিল না কাশীতে, এখনো নেই। কৃতজ্ঞতা প্রকাশ্যে কার্পণ্য নেই আমার, তাহলেও ভাগ্য ভালো 1 বছরের তেমন বেশি সময় আমাকে সেখানে থাকতে হয়নি। অমিয়বাবুর বাড়িতে কদিন থেকে উঠে গেলাম হিন্দু কলেজের ছাত্রাবাস বিড়লা হোস্টেলে। বিড়লা বাবুরা নিদান দিলেন, তাদের টাকায় প্রতিষ্ঠিত ছাত্রাবাসে আমিষের প্রবেশ ঘটতে পারবে না। সুতরাং পার্শ্ববর্তী ব্রোচা হোস্টেলের বাঙালি মেসে দুবেলা যেতে আরম্ভ করলাম। আমাকে বাদ দিয়ে ওখানে সবাই বিজ্ঞানের ছাত্র। অবশ্য মাছ, মাংস, প্রত্যহ খাদ্যের তালিকাভুক্ত ছিল না। শুধু সপ্তাহান্তে শনি ও রবিবার আমিষ চর্চা। বাকি দিন ফুলকো, চাপাটি, ডাল, ঢেঁড়স কিংবা অন্য কোনো শুকনো সবজি সহযোগী তরকারি, যাকে বলা হতো সুখা। সবশেষে আলুর সঙ্গে পটল কিংবা মটরশুঁটি কিংবা ফুলকপির মিশেল, ঝোল। ব্যাকরণগত নাম নাকি রসদার। একবার অভ্যাস হয়ে গেল, খেতে আর অসুবিধা হতো না, পুষ্টিকর। মাস 2 মধ্যেই আবার লিখলিখে শরীরে মাংস যুক্ত হলো। কয়েক মাস বাদে আমার বাবাও ঢাকা থেকে চলে এলেন। ওখানে প্রত্যাবর্তনের সম্ভাবনা তাই সম্পূর্ণ মিলিয়ে গেল। ঢাকায় ফিরে যেতে না পারার জন্য স্বভাবতই একটু মন খারাপ। সেই প্রসঙ্গ পাশে সরিয়ে রাখলে কাশীর অধ্যায়টি আমার পক্ষে যুগপৎ পরম সৌভাগ্যের ও চরম বিরক্তিকর। বিরক্তি এই কারণে যে স্বাধীন ভারতের সংকীর্ণতম মানসিকতার সঙ্গে প্রথম পরিচয় এখানে, আর মস্ত সৌভাগ্যের হেতু প্রায় কলকাতা বিশ্ববিদ্যালয়ের মতোই অর্থনীতি বিভাগের অধিকাংশ শিক্ষক পাতে দেওয়ার যোগ্য ছিলেন না। সাপেবর সেজন্যই। অমিয় দাশগুপ্ত নিজেই প্রচুর পরিশ্রম করে অনেক কিছু পড়াতেন। অর্থশাস্ত্রের ইতিহাস, অর্থশাস্ত্রের তত্ত্ব, বৈদেশিক বাণিজ্যের তত্ত্ব, মুদ্রা ব্যবস্থার তত্ত্ব। উনি ক্লাসে যা পড়াতেন তা প্রায় গীতি কবিতার মতো মর্মে প্রবেশ করত। প্রতিটি লেকচারের প্রতিটি বাক্য নিজের বিশেষ সাংকেতিক ভাষায় টুকে নিতাম। হোস্টেলে ফিরে সন্ধ্যেবেলায় সংকেত থেকে সম্প্রসারণের পর স্পষ্ট করে লিপিবদ্ধ করা, তাই যথেষ্ট। আমার আর বাড়তি পড়াশোনার দরকার হতো না। তবে বারবার করে যে কথা বলতে হয়, আরো বেশি করে অর্থনীতির বিষয়ের ভিতরে প্রবেশ করতে পেরেছিলাম রবিবার কিংবা অন্যান্য ছুটির দিনে অমিয়বাবুর বাড়ি হাজির হতাম বলে। ভিতরে বারান্দায় তিনি একটি বেতের চেয়ারে বসতেন, আমি সামনে দাঁড়াতাম, হয়তো কোনো দেয়ালে গা ঘেঁষে। তিনি একটির পর একটি অর্থনীতির সমস্যা নিয়ে আলোচনা করতেন, হয়তো তত্ত্বগত সমস্যা, হয়তো কোনো ঐতিহাসিক ঘটনা যার বিশেষ অর্থনীতিগত ব্যঞ্জনা আছে, কিংবা কোনো সমসাময়িক দেশি কিংবা আন্তর্জাতিক সমস্যা নিয়ে। তিনি বলতেন, আমি শুনতাম, কোনো প্রশ্ন করার দরকার হতো না।
তিনি প্রতিটি বিষয়ে প্রাঞ্জলতম। মাঝে মাঝে চা জল খাবার আসতো, দাঁড়িয়ে দাঁড়িয়ে খেতাম। আমি খুব কম বই পড়েছি, খুব কম বইয়ের নাম জানতাম। অমিয়বাবু কোনো ব্যাপারেই নামাবলী আস্ফালন পছন্দ করতেন না। বাড়তি বই পড়লেই তিনি বলতেন বাড়তি বিষয় জানা হয় না, বরঞ্চ একটি বিশেষ বই ভালো করে পড়তে উপদেশ দিতেন। তার ছাত্রাবস্থায় তিনি যেমন আলফ্রেড মার্শালের প্রিন্সিপলস অফ ইকোনমিক্স আদ্যপান্ত পড়েছিলেন, প্রতিটি পাঁচ টিকা সহ। এ ব্যাপারে কলকাতার অধ্যয়ন সংস্কৃতি নিয়ে তার বিশেষ আপত্তি ছিল। ওরা ফুলঝুরির মতো ক্লাসে নামেন তালিকা ছড়ান, এক ধরনের অস্বাস্থ্যকর আদিক্ষেতা। ছেলেমেয়েরা উদ্ভ্রান্ত হয়ে এদের খোঁজ করে, এই নাম ওই নাম মুখস্থ করে, বিষয়ের অভ্যন্তরে প্রবেশ করার সুযোগ পায় না। কলকাতার ছাত্রছাত্রীদের মতো দুর্ভাগা কেউ নেই, তবে অপরাধটা ওদের নয়, ওদের মাস্টারমশাইদের। তাহলেও দিন গুনতাম কবে গ্রীষ্মাবকাশ বা শীতাবকাশ বা শারদাবকাশ শুরু হবে। সঙ্গে সঙ্গে পাঞ্জাব নেড়ে চড়ে কলকাতায় ভেসে যাওয়া কলকাতার কাঙ্ক্ষিত আড্ডায়। কাশিতে নতুন করে কারোর সঙ্গে তেমন পরিচয় হয়নি, তবে বিশ্ববিদ্যালয়ের বাঙালি সমিতি খুব সক্রিয়। মাঝে মাঝে চড়ুইভাতি অথবা নাটক অথবা সঙ্গীতানুষ্ঠানের আয়োজন। এ সমস্ত অনুষ্ঠানে মাস্টারমশাইদের সদ্যভিন্ন যৌবনা কন্যা বা ভাতুষপুত্রীরাও যোগ দিতেন। ছাত্রদের চাঞ্চল্য স্বভাবতই একটু বাড়ত। পুনরুক্তি করছি, কাশীতে ওই কয়েকটা মাস থাকার সবচেয়ে বড় লাভ অমিয় দাশগুপ্ত মশাইয়ের কাছে অর্থশাস্ত্রে হাতে খড়ি, যা সারা জীবন আমার পাথেয় জুগিয়েছে। অন্য যে লাভের কথা সেই সঙ্গে বলতে হয়, তার এবং তার স্ত্রীর শান্তিমা সীমার কাছ থেকে অপত্য স্নেহ প্রাপ্তি। ঘরের ছেলেই হয়ে গিয়েছিলাম, ঘরের ছেলেই হয়ে থেকেছি পরবর্তী 40টিরও বেশি বছর। সুখে দুঃখে আপদে বিপদে আমাকে অভয় জুগিয়েছেন তারা, উপদেশ বর্ষণ করেছেন, ভৎসনাও করেছেন। আমার জীবন যে আদর পেয়েছে তার জন্য অনেকাংশেই তাঁরা দায়ী। কখনো কখনো আমার অবিবিশ্বকারিতা তাদের আহতও করেছে। এ বিষয়ে বেশি কিছু লিখতে যাওয়া আমার পক্ষে ধৃষ্টতা হবে বলে মনে হয়। কাশীবাসে অন্যতম লাভ হয়েছিল ভারতীয় ধ্রুপদী সঙ্গীত ঠেসে শোনা। বিশ্ববিদ্যালয়ের প্রধান আকর্ষণ সঙ্গীত কলেজ। পণ্ডিত ওঙ্কারনাথ তার অধ্যক্ষ। অনেক প্রথিতযশা সঙ্গীতজ্ঞ কলা বিশারদ অতিথি হিসেবে আসতেন। সঙ্গীত কলেজের প্রাঙ্গণ ঢেকে মস্ত সামিয়ানা টাঙানো হতো। ভোর রাত্রিতে আকাশে যখন ফিকে রঙের ছোপ লাগত, ততক্ষণ পর্যন্ত সঙ্গীতে অবগাহন, সপ্তাহের পর সপ্তাহ ধরে। তবে এখন যেন কেমন খটকা লাগছে। বছর জোড়া যাদের সঙ্গীত শুনে ধন্য হয়েছি, তাদের মধ্যে মুসলমান উস্তাদদের তালিকা ধুধু সাদা। সেই অভাব অবশ্য 2 বছর লখনৌ থাকাকালীন পরে পুরো মিটিয়ে নিতে পেরেছিলাম। বরাবরই বন্ধু সর্বস্ব দিনাতিপাত আমার, কিন্তু কাশীতে তেমন কোনো সখা সংগ্রহের সৌভাগ্য ছিল না। তবে বলতেই হয়, কি করে যেন মারভি হোস্টেলের এক দঙ্গল ফার্মাকোলজিস্ট পাঠরত বাঙালি ছাত্রের সঙ্গে ভীষণ দোস্তি হয়ে যায়। দুজনের কথা একটু বেশি করে মনে পড়ছে মৃত্যুঞ্জয় মুখোপাধ্যায় ও অনিল সেনগুপ্ত। তারা আমাকে প্রায় নিমন্ত্রণ করে তাদের মেশে খাওয়াতো, প্রচুর অশ্লীল বাংলা গানে, এমনকি রবীন্দ্রনাথের নানা গানের কথা বদলে নিয়ে পর্যন্ত সুধা সিঞ্চিত করত। তাদের কাছে একটি বিশেষ ঋণের কথা মৃত্যু ভুলতে পারবো না। এমএ পরীক্ষায় বসেছি, পরীক্ষা চলছে, হঠাৎ অসতর্কতার কারণে কানের কোণ পেকে উঠে ক্রমশ ছড়িয়ে পড়ল। সারা মুখ ফুলে ঢোল, অসম্ভব ব্যথা, শরীরে জ্বর। সাত সকালে পরীক্ষা দিতে বসবো, দুঃসহ ব্যথায় কাতর আমি। কিংকর্তব্য বিমূঢ় হয়ে মাঝরাত্রে প্রায় 1 মাইল হেঁটে মারভি হোস্টেলে পৌঁছলাম। বন্ধুরা সেটের ব্যবস্থা করলো। কেউ সাইকেল চেপে কোনো অজ্ঞাত পাড়া থেকে এক হাতুড়ে ডাক্তার ডেকে নিয়ে এলো। তিনি কড়া পেনিসিলিন ছুঁচ দিয়ে
শরীরে ঢুকিয়ে দিলেন। ভোরবেলা জ্বর মুক্ত, বেদনা মুক্ত হয়ে পরীক্ষা দিতে বসলাম। এই পরীক্ষার ঋতুরই অন্য 3টি স্মৃতি। তখনও আপেক্ষিক সস্তা গন্ডার দিন। বিড়লা হোস্টেলে টানা বারান্দার পাশে আমার ঘরের জানালা, তা ঘেঁষে পড়ার টেবিল। বিকেল থেকে শুরু করে আমাদের রাত্রি পর্যন্ত পরীক্ষার পড়া চলত। একটি চিনে বাদামওয়ালাকে মাসের গোড়ায় 10 টাকা আগাম দিয়ে রেখেছিলাম। সে প্রতি বিকালে টেবিল উজাড় করে চিনে বাদাম ছড়িয়ে দিয়ে যেত। বাদাম ভেঙে নুন সহকারে চিবোতাম। রাজকীয় সুখ। বিকেল কেটে 12 রাত্রির সমাগম। আর যা মনে পড়ছে, অনিল সেনগুপ্ত বিশ্বনাথ পাড়া থেকে সাইকেলে তার হোস্টেলে ফেরার পথে পাঠরত আমার সঙ্গে মশকরা করবার উদ্দেশ্যে বিড়লা হোস্টেলে পাশ দিয়ে যাওয়ার মুহূর্তে আমার প্রিয়তম রবীন্দ্রনাথের গান উঁচুতলায় গাইতে গাইতে যেত, যেন মনে করাবার জন্য অর্থনীতিতে পরীক্ষায় বসা তুচ্ছাতীত তুচ্ছ। রবীন্দ্র গানের মোহ দিয়ে আমি অযথা কেন অন্ধ নরকে নিজেকে বন্দী করে রাখছি। পরীক্ষা সংক্রান্ত শেষ স্মৃতি। ভোরবেলা পরীক্ষা। একটি মাঠের মধ্যে দিয়ে পরীক্ষার হলের দিকে যাচ্ছি। এক গাদা ইটের পাজা জড়ো করা এক জায়গায়। সদ্য উদিত রোদের কিরণ ছটায় আকাশ রক্ত লাল হয়ে যাচ্ছে। এখনো কাশিতে পরীক্ষায় বসার কথা মনে এলেই আমাকে আওড়াতে হয়। রোদে রাঙা ইটের পাজা, তার উপরে বসল রাজা, টোনা ভরা বাদাম ভাজা, খাচ্ছে কিন্তু গিলছে না। একটু আগেই যা বলেছি, কাশি থেকে প্রতি ছুটিতে কলকাতা। প্রথমবার এসেই দেখি কলকাতার চেহারা পাল্টে গেছে। বাড়িতে বন্ধ। দুপুরে বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে, তার বাইরে কলেজ স্ট্রিটে ছাত্রদের সঙ্গে পুলিশের নিত্য নৈমিত্তিক সংঘর্ষ। এমনকি বিশ্ববিদ্যালয়ের ভিতরে ঢুকে পুলিশ কর্তৃক ছাত্রদের তাড়া করা একটি অদ্ভুত দৃশ্য দেখেছিলাম একদিন। পুলিশ লাঠি উঁচিয়ে সমিন বানিয়ে একতলা থেকে দোতলায়, দোতলা থেকে তেতলায় আশুতোষ বিল্ডিং এ পেতে নিক্ষেপকারী ছাত্রদের জন্য হন্য হয়ে খুঁজছে। অথচ এরই মধ্যে কলকাতায় তখনও গ্রীষ্মের ছুটি শুরু হয়নি। তখনও ক্লাস ঘরে ছাত্রছাত্রীরা নির্বিঘ্নে ইতিহাস বা ইংরেজি সাহিত্যের উপর অধ্যাপকের বক্তৃতা নিবিষ্ট চিত্রে শুনছে। বাইরে বোমা বন্দুকের দুন্দুভি। চোরাগুপ্তা ইট পাথর বা বোমা ছড়িয়ে ছাত্রদের এগলিতে অহরহ ঢুকে যাওয়া, কখনো পুলিশের গুলি, কখনো 1-2 হতাহত। ফুটপাতে সাজানো বইয়ের দোকানগুলির পাশে রক্তের দাগ না মেলানোর আগেই ছিট কাপড়, খেলনা কিংবা অন্য কোনো সামগ্রীর সম্ভার ছড়িয়ে ফেরিওয়ালাদের জীবিকা নিষ্ঠা, সব যেন অতি সাধারণ। কলকাতার ছাত্র সমাজ আরো বেশি বামপন্থার দিকে ঝোঁকা, মধ্যবিত্তদের বড় অংশ। তখন থেকেই কলকাতার লাল দুর্গ হিসাবে খ্যাতির শুরু, যদিও কমিউনিস্ট পার্টি তখনও বেআইনি। আজ এই পর্যন্ত পড়লাম। আজকে রাত্রিবেলা পড়ছি, রাতে আলো কম, এমনিতেই চোখে কম দেখি। আবার রাতে আমার যা আলো তা যথেষ্ট নয়, তাতে পড়তে হয়তো অনেক জায়গাতেই আমার কথা আটকেছে বা হয়তো বা কোথাও ভুলও পড়েছি। তো মোটামুটি ইতিহাসটা জানা যাচ্ছে, শোনা যাচ্ছে। আমরা পুরনো দিনের কথা, যে দিনে আমরা ছিলাম না, যখন আমরা তখনও আসিনি, সেই সময়টার কথা, সেই সময়ের মানুষগুলোর কথা, তাদের জীবনের কথা, তাদের অনুভূতির কথা, তাদের লড়াইয়ের কথা আমরা জানতে পারছি, আমরা সমৃদ্ধ হতে পারছি। পড়ার পর এই বইটা যে আমি পুরোটা বারবার পড়বো বা মুখস্থ করে ফেলতে পারবো, আর অন্য জায়গায় যে আমি এই অভিজ্ঞতার কথা অন্য মানুষদের কাছে বলতে পারবো, এমন সম্ভাবনা নেই, সেই উদ্দেশ্যই আমার নেই। কিন্তু এই গোটা বইটা পড়ার পর আর আপনারা যদি কেউ শোনেন, তাদের শোনার পর যেটুকু অভিজ্ঞতা মনের মধ্যে আপনা আপনি ছাপ ফেলবে, সেই আমার মননকে, আমার শিক্ষাকে, আমার রুচিকে, আমার ভাবনাকে
সমৃদ্ধ করবে নিজে নিজে স্বয়ংক্রিয়ভাবে। আমাকে জোর করে মনে রেখে কারুর কাছে পুনরাবৃত্ত করার দায় আমার নেই। নমস্কার।